25 শেষেই 26 দামামা। আগামীকাল ফের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহিরপুরে নেতাজি পার্কে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর একাধিক কর্মসূচিও রয়েছে। কি কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জানবো। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, দেখুন, তাহিরপুরের মাটিতে শুধু ওই প্রথমবার নয়, তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী এখানে সভা করতে আসছেন। তার আগে তার একটি সরকারি অনুষ্ঠান রয়েছে সেই মঞ্চের ঠিক পাশেই, এবং সেখানে জায়গা করা হয়েছে। জানি না কি যেই মাঠে সভা হচ্ছে তাহিরপুরের জায়গাটা হচ্ছে রানাঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে, এবং 2019 সালেও তিনি একই মাঠে সভা করেছিলেন। মতুয়া করে দাঁড়িয়ে কি বার্তা দেয় নরেন্দ্র মোদী, সেই দিকে তাকিয়ে রয়েছে যেমন দলের কর্মী সমর্থকরা, অন্যদিকে মতুয়ারা যেমন তাকিয়ে রয়েছে। পাশাপাশি রাজনৈতিক মহলও কিন্তু ভাবছে যে 26 নির্বাচনের আগে এখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি কি বার্তা দেন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে। তবে একদিকে যেমন এসআইআর চলছে, অন্যদিকে মতুয়াগড়ে দাঁড়িয়ে এবং সীমান্তবর্তী এলাকায় প্রধানমন্ত্রী তার দলের কর্মী সমর্থকদের পাশাপাশি মতুয়াদের উদ্দেশ্যে কি বার্তা দেয়, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি দলীয় কর্মীরা কিন্তু আশাবাদী যে এমন কিছু বার্তা দেবেন যে 26 নির্বাচনের আগে এই মতুয়াগড়ের ভোট ধরে রাখতে তাদের অনেকটাই সুবিধা হবে। কারণ 2019 সালের পর 2024 সাল পর্যন্ত 2021 বিধানসভা এবং 24 লোকসভা কেন্দ্রে লোকসভা ভোটে সেখানে কিন্তু তাদের যে ভোট ব্যাংক, বিজেপির যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক কিন্তু মতুয়াগড়ে একেবারে অটুট ছিল। এবং 26 নির্বাচনে সেই ভোট ব্যাংক ঠিক থাকবে কিনা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকালের যে সভা করতে চলেছে নরেন্দ্র মোদী, সেই সভাকে ঘিরে। কারণ এখানে দাঁড়িয়ে মতুয়াদের যে সিএ বিষয় রয়েছে, সে সিএর পাশাপাশি যে ভোটার তালিকা যে প্রকাশ করা হচ্ছে তা নিয়ে যে কি বার্তা দেবেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ফলে আগামীকালের যে সভা, সেই সভা ঘিরে যেমন রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে, অন্যদিকে দলের কর্মী সমর্থকদের নেতৃত্ব পাশাপাশি মতুয়ারা কিন্তু তাকিয়ে রয়েছে যে আগামীকালের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের নিয়ে কি বক্তব্য রাখেন, নাগরিকত্ব নিয়ে কি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 20 ডিসেম্বর সকাল 10টায় নদিয়ার তাহিরপুরের নেতাজি পার্ক ময়দানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর এই বিশাল জনসভায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে, নদিয়া জেলার মানুষকে আহ্বান করছি যে পশ্চিমবঙ্গের এই জঙ্গলরাজকে উপড়ে ফেলার জন্য 2026 নির্বাচনে তৃণমূলের বিসর্জনকে নিশ্চিত করবার জন্য দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এই যাত্রা শুরু করবেন। পশ্চিমবঙ্গের ঋত গৌরব পুনরুদ্ধার করতে আগামীকাল থেকে আমাদের যে সূচনা হচ্ছে তাতে আপনারা সবাই সামিল হবেন। আগামীকাল তাহিরপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং নরেন্দ্র মোদী কি বক্তব্য রাখেন সেদিকে তাকিয়ে রয়েছেন মতুয়ারা। আর সেখানেই তৃণমূলের হাতিয়ার এবার নাগরিকত্ব ইস্যু। মোদীর সফরের মাঝেই প্রচারে তৃণমূল। কাল তাহিরপুরে সভা নরেন্দ্র মোদী। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, কি স্ট্র্যাটেজি হতে চলেছে তৃণমূলের? তমশ্রী, 2026 বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতটা এগিয়ে আসছে তত সেই সময়কে ধরে প্রত্যেকটা জায়গার যে নির্বাচনী কেন্দ্রিক যে রণকৌশল সাজানোর চেষ্টা উভয় রাজনৈতিক দলই করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তাহিরপুরে সভা করতে চলেছেন, সেখানে অবশ্যই মতুয়া ভোট ব্যাংকের প্রতি তাদের যে নজরের কথা অবশ্যই সেটা সামনে থাকছে। এবং বিগত নির্বাচনগুলিতে অন্তত 2019 হোক, 2024 হোক, 2021 বিধানসভা হোক, এই নির্দিষ্ট জায়গাগুলিতে অর্থাৎ বনগাঁ সাংগঠনিক জেলার অন্তর্গত, রানাঘাট সাংগঠনিক জেলার অন্তর্গত থেকে কৃষ্ণনগরের বেশ কতগুলি জায়গা পর্যন্ত যেখানে মতুয়া ভোট ব্যাংক একটা ফ্যাক্টর, সেখানে বিজেপির ফল ভালো হয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বনগাঁতে সভা এবং মিছিল দুটো জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসের কি অবস্থান হতে চলেছে তা নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নরেন্দ্র মোদী সফরের মাঝে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে 2019 থেকে 2025 শেষ হতে চলল। গত 6 বছর ধরে বারবার ধরেই নাগরিকত্বর ইস্যুকে কার্যত ঝুলিয়ে রেখে দেওয়া হচ্ছে মতুয়াদের সামনে। এবং তৃণমূলের বক্তব্য হচ্ছে আসলে কেন্দ্রীয় সরকার কোনোভাবেই যে প্রতিশ্রুতি সেখানকার মানুষজনকে দিয়েছিল এবং নির্বাচন মিটে যাওয়ার পরই তারা ভুলে যায়। এই প্রসঙ্গকে আজকে থেকেই কার্যত প্রচারের আলোতে নিয়ে চলে এসেছে তৃণমূল কংগ্রেস। গত দুদিন আগে আমরা দেখেছিলাম যে নাগরিকত্ব ইস্যুতে কার্যত বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য ছিল যে কতজনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে প্রয়োজনীয় তার খসড়া প্রকাশ করে দেখাক। আবার এর পাশাপাশি তুমি জানো যে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে যেমন তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে সরব হয়ে রয়েছে, এর সঙ্গে এবারে নতুন করে যুক্ত হয়েছে এই যে মহাত্মা নাম বাদ দেওয়া, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের
বক্তব্য হচ্ছে যে মহাত্মা নাম রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া ছিল, কার্যত বাঙালি অস্মিতাকে অসম্মান করা হচ্ছে। ফলে মূলত হচ্ছে নাগরিকত্ব ইস্যুতে বিজেপির যে অবস্থান এবং এই যে বাঙালি অস্মিতা, এই দুই জিগিরকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রধানমন্ত্রী সফরের আগে বিজেপিকে লাগাতার আক্রমণ করে তাদের যে প্রচার কৌশল তাতে ঝাঁঝ বাড়ানো হচ্ছে। তবে নাগরিকত্ব ইস্যু নিয়ে বারবার ধরে বিজেপির বিভিন্ন নেতাদের যে ধরনের বক্তব্য তাকেও তারা হাতিয়ার করেছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তারাও চাইছেন যে মতুয়া ধর্মাবলম্বী মানুষজন যেখানে বসবাস করেন সেই জায়গাতে তারা প্রচার জোর করে তুলে ধরতে যে বিজেপি যে কথা দিয়েছিল সেই কথা রাখেনি, ফাঁকা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ফলে তারা মানুষের পাশে রয়েছেন, সেই বার্তাই মোদীর সফরের আগে তুলছে তৃণমূল কংগ্রেস। তমশ্রী। বেশ আবির, এসআইআর এর এই খসড়া তালিকায় নাম উঠেছে, তবে শুনানির আতঙ্কে রয়েছেন এখনো মতুয়ারা। সিএতে নাগরিকত্ব এখনো মেলেনি, ফলে নির্বাচন কমিশন নথি চাইলে কি দেখাবেন এই ভেবে চিন্তায় রয়েছেন তারা। শান্তনু ঠাকুর বলছিল যে সম্মতি ভোট থাকবে, আমরা আমাদের গ্রামবাসী সবই আমরা আশঙ্কা আছি, আতঙ্কে আছেন। হ্যাঁ, এসআইআর এর খসড়া তালিকায় বাদ গিয়েছে ৫৮ লক্ষ ভোটারের নাম। নির্বাচন কমিশন জানিয়েছে খতিয়ে দেখা হচ্ছে আরো ১.৫ কোটি ভোটারের তথ্য। এই পরিস্থিতিতে আতঙ্কের দিন কাটছে মতুয়াদের। ২০০২ সালে ভোটার তালিকায় আপনার নাম না নাই। শান্তনু ঠাকুর বলছিল যে সম্মতি ভোট থাকবে, আমরা আমাদের গ্রামবাসী সবই আমরা আশঙ্কা আছি, আতঙ্কে আছেন। হ্যাঁ, হাজার হাজার মতুয়ারা আমার মতন সংকটে আছে। বাংলাদেশ থেকে ভারতে এসেছেন মতুয়াদের অনেকেই এদেশে এসেছেন ২০০২ সালের পরে। ফলে ২০০২ সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের নামও নেই। এই মতুয়াদের বড় অংশের বাস উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার সীমান্ত ঘেঁষা এলাকায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২০০২ এর তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা সব থেকে বেশি উত্তর ২৪ পরগনা এবং নদিয়াতেই। উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ২০০২ এর তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি ১৫% ভোটারের, বাগদায় ১৩%, বনগাঁ উত্তরে ১১%, বনগাঁ দক্ষিণে ১১%। একইভাবে নদিয়ার চাকদায় ম্যাপিং হয়নি ১২%, আর রানাঘাটে ১১%। এই রানাঘাটের মধ্যে পড়ে ৩ বিধানসভা কেন্দ্র, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। ২০২১ সালে এই ৮টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। পশ্চিমবঙ্গে এর আগে এসআইআর হয় ২০০২ সালে। কমিশনের তথ্য অনুযায়ী গত ২৩ বছরে সব থেকে বেশি ভোটার বেড়েছে সীমান্তবর্তী ২ জেলায়, উত্তর দিনাজপুর এবং মালদা। কিন্তু এসআইআর প্রক্রিয়ায় ২০০২ এর তালিকার সঙ্গে বংশ পরিচয় মেলাতে পারেন এমন ভোটারের তালিকায় শীর্ষে অন্য ২ জেলা উত্তর ২৪ পরগনা এবং নদিয়া, এবং এই ২ জেলাতেই মতুয়া ভোট বড় ফ্যাক্টর। যে মতুয়া ভোট এ রাজ্যে বিজেপির অন্যতম বড় ভরসা, সেই মতুয়াদের অনেকেই এখন এসআইআর এর শুনানি নিয়ে আতঙ্কে, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ২০০২ সালের পরে যাদের ভোটার লিস্টে নাম, তার 90% হচ্ছে আমার মতো সমাজের লোক। এবং সেটাকে শান্তনু ঠাকুর কি বললো, রোহিঙ্গা মতুয়ারা সেটা বোঝেনি, এখন সেটাকেও বুঝতে পেরেছে মতুয়ারা যে শান্তনু ঠাকুর তাদেরকে ঠকিয়েছে, মোদী তাদের ঠকিয়েছে, অমিত শাহ ঠকিয়েছে। আতঙ্কে তো ভুগছে, এটা সত্যি। আমরাও টেনশনে আছি যে এদের এই লোকগুলোরে কি করে বাঁচাবো। যে নামগুলো বাদ পড়েছে আমার মনে হয় 90-র উপরে চলে যাবে আমাদের এই মতো সমাজের লোকদের। এটা ভয়াবহ পরিস্থিতি। কোথায় কাগজ দেবে? কাগজ নেই তো, আন্দোলন করা ছাড়া কোনো উপায় নেই। এসআইআর এর প্রক্রিয়াতেই চলবে। তাতে যদি কারোর কোনো পার্টির কোনো সমস্যা হয়ে থাকে সেটা তাদের ব্যক্তিগত আমার মনে হয় মতামত বা ব্যক্তিগত চর্চা। আমি তো বলেই দিয়েছি যে মতুয়াদের কোনো ফ্যাক্ট নেই এখানে। মতুয়াদের সিটিজেনশিপ হলে মতুয়াদের আর কোনো সমস্যা নেই, অটোমেটিক ভোটার লিস্টে নাম উঠবে। তো মতুয়াদের নাম বাদ গেল না, এটা নিয়ে মতুয়াদের কোনো টেনশনই করা উচিত না। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার। মতুয়াদের অনেকে সিএএ এর অধীনে নাগরিকত্বের আবেদনও জানিয়েছেন, কিন্তু হাতে গোনা কয়েকজন এখনো পর্যন্ত নাগরিকত্ব পেয়েছেন। সুপ্রিম কোর্ট সম্প্রতি মন্তব্য করে, আগে নাগরিকত্ব তারপর ভোটাধিকার। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম থাকা ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে। অনেকে বলছেন নির্বাচন কমিশন হিয়ারিং এ ডাকলে দেখানোর মতো নথি নেই তাদের কাছে, যা বিজেপির কাছে বিড়ম্বনার। পরিষ্কারভাবে বলতে চাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বা অন্য কোনো রকম ডাউট নেই। সেটা হচ্ছে, এটা আপনাকে প্রথমে স্বীকার করতে হবে যে ২০০২ যাদের নাম নেই এরকম প্রচুর মতুয়া রয়েছে। এটা সবাইকে স্বীকার করতে হবে যে তাদের কাছে যে ১২টা নথি আছে, ১২টা নথির মধ্যে তাদের কাছে থাকবে না। একটা উপায় হচ্ছে সবথেকে বড় জিনিস, রক্ষা কবচ, সেটা সিএ।
নিউজ 18 বাংলা। এবার কুলটির দিকে নজর রাখতেই হবে, কারণ যে ছবি আপনাদের দেখাচ্ছে একাধিক এলাকা, অর্থাৎ 4টি বুথ, কুলটির 4টি বুথে 40% নাম বাদ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কুলটির 4টি বুথে 40% নাম বাদ। সরাসরি চলে যাব আসানসোল থেকে আমার প্রতিনিধি দীপক শর্মা রয়েছে, দীপকের সঙ্গে কথা বলবো। দীপক, কুলটির 4টি বুথ কোন কোন এলাকা যেখানে 40% নাম বাদ? দেখো, কুলটির এই 4টি বুথ 113 নাম্বার বুথ, 114, 115 এবং 116 নাম্বার বুথ, এই 4টি বুথ হচ্ছে কুলটির যৌনপল্লী এলাকার রয়েছে এই বুথগুলি। এবং এই যে এসআইআর এর প্রথম খসড়া প্রকাশ হতে হয়েছে, তাতেই কিন্তু যে তথ্য সামনে এসছে তাতেই কিন্তু উদ্বিগ্ন প্রশাসন। কারণ মোট ভোটারের সংখ্যা দেখা যায় তাহলে 3,600 কিছু ভোটার, যার মধ্যে ইতিমধ্যেই নাম বাদ গেছে প্রায় 750-750-র মধ্যে 200 জন ব্যক্তি মারা গেছে এবং অন্যত্র চলে গেছে। বাকি যে 500 জনের, এই যে 500 জন হচ্ছে এরা কারা, এইটা প্রশাসন খুঁজে পাচ্ছে না। অনেকেই ভোটাররা ফর্ম তুলেছে বিএলওর কাছ থেকে, কিন্তু বিএলওকে ফর্ম জমা দেয়নি। আর কিছু ভোটার এমনও পাওয়া গেছে এই এলাকায় যে ভোটারের কোনো অস্তিত্ব নেই। তা নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে। একদিকে যেমন এই 750 নাম বাদ গেছে এই 4টি বুথে, তার পাশাপাশি 650 ভোটারের ম্যাপিং সমস্যা, অর্থাৎ 2002-এর তালিকার সঙ্গে যে নিজের পরিচয় দেখাতে হবে এই এসআইআরে, সে পরিচয় দেখাতে কিন্তু পারেনি। সংখ্যা সব মিলিয়ে প্রায় 40% নাম বাদ হতে চলেছে কুলটির এই 4টি বুথে, যা নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই ভোট ব্যবহার করে শাসক দল বিভিন্ন নির্বাচনে, যদিও শাসক দলের পাল্টা দাবি হচ্ছে কি অনেকই মহিলারা এইখানে কর্ম কাজে আসে, পেটের তাগিদে তারা এই যৌনপল্লী এলাকায় আসে, তারা নিজেদের পরিচয় গোপন করে রাখে, তাই তারা এই নামে যে এসআইআর এর প্রথম খসড়া প্রকাশ হয়েছে তার এটা ফল। যদি এরকম পরিস্থিতি চলতে থাকে তাহলে তাদেরকে আসল পরিচয় সামনে নিয়ে আসবে এবং এসআইআর এর নাম তুলবে, এমনটাই কিন্তু শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। এই ভোট ব্যবহার করে দীর্ঘদিন 4,000 ভোটারের মধ্যে 950 ভোটার এমনিতেই বাদ হয়ে গেছে, আর 750 ভোটার আনম্যাপিং, মানে তাদের কোনো ট্রেসই নেই। অর্ধেক মানুষ এর মধ্যে ফর্ম তোলেনি। এর দ্বারা তো এটাই প্রমাণিত হচ্ছে যে এখানে বাংলাদেশ থেকে মহিলা নিয়ে এসে ভরে ভরে রাখা হচ্ছে। আমাদের যিনি এমএলএ সাহেব আছেন, উনি বারবার ডিএমকে জানিয়েছেন, বারবার ইলেকশন কমিশনকে এটা ইনফর্ম করেছেন। তারা এসে এখানে লুকিয়ে আছে এবং এদেরকে ভুয়ো ভোটার বানিয়ে এদেরকে দিয়ে ভোট দেওয়া হচ্ছে। এখানে যারা যারা বিএলওরা ছিলেন, বহু বিএলওরা তাদের বাড়ি যায়নি, এবং যাদের বাড়ি যায়নি তারা সেই বুথ কেন্দ্র থেকে বা যেখানে বিএলওরা বসতো সেখান থেকে তারা ফর্ম নিয়েছে। তখন কি করেছেন, অনেক বিএলও নট ট্রেস লিখে দিয়েছেন। এইসব পাড়াতে নিজেদের নাম কেউ সঠিক রাখে না, তারা এখানে পাড়াতে এসে নিজেদের নাম গোপন করে রাখে। এই সময় তারা অনেকেই চলে গেছে ওদের বাড়িতে। আমরা যদি দেখি যে ওদের বাড়িতেও নাম আছে এখানে, আমরা বলবো সেই নাম বাদ দিতে, একবারে ফেয়ার। এবার হাবড়ার একটা খবর দেখাবো আপনাদের। প্রথমে দেখাই, দেখুন, নেম বিশু দাস, বাবার নাম গণেশ দাস, কিন্তু দেখা গেল এনুমারেশন ফর্ম যখন জমা দেওয়া হলো, এই গণেশ দাসের আরো একটি ছেলে আছে, নাম রাজকুমার দাস, কিন্তু আদতেও গণেশ দাসের ছেলেই রাজকুমার দাস নন, কিন্তু এনুমারেশন ফর্ম জমা দেওয়া হয়েছে ঠিক এই নামে। অর্থাৎ এসআইআর খসড়ায় জালিয়াতির কীর্তি ফাঁস হাবড়ায়। আমার বাবার নাম গণেশ দাস, রাজকুমারের বাবার নাম গণেশ দাস। আমার বাবার যে ডকুমেন্টস সেটা ওর ভিতরেই দেখা যাচ্ছে। রাজকুমার দাস এ কি আপনার ভাই বা দাদা কেউ? না, আমাদের পরিবারের কেউ না। চেনেন তাকে? হ্যাঁ, একই পাড়ায় বাড়ি। বিডিও অফিসে গেলেন, কি বললো? ভিডিওতে জমা দিলাম, ভিডিও দেখলো, ভিডিও বললো আমরা দেখছি এটা কি ব্যাপার, কি বৃত্তান্ত, কি ভুল ত্রুটি আছে সেগুলো ওরা দেখবে। আপনার কয় ছেলে মেয়ে? কানাই, বিশু, আনিমাসিন ছেলে। রাজকুমার দাস বলে কাউকে চেনেন আপনি? আপনার ছেলে রাজকুমার দাস চিনিনি তো। কতদিন আগে এই দেশে আসছেন? আমরা বহুদিন আগে আসছি, এই যে বন্যাই ছিল না যখন, তার আগে আসছি। ভোটার কার্ড কবে হয় এখানে আপনাদের?
সেইটা আমি বলতে পারলাম না। আপনার স্বামীর নাম? গণেশ দাস। বিশু দাস একটি অভিযোগ করছে যে তার বাবার ভোটার কার্ড এপিক নাম্বার ব্যবহার করা হয়েছে, এটা কি আপনি জানেন? না। এখনো নাম বাদ পড়ার একটা আতঙ্ক, আর সেই আতঙ্ক এখনো সাধারণের মনে কাজ করছে। আর যে আতঙ্কে মৃত্যু, গোয়ালপুকুরের অনিল সিং এর মৃত্যুতে এমনই অভিযোগ। কারণ 2003-এ বাংলাদেশ থেকে ভারতে আসেন। স্বাভাবিকভাবে 2003-এ যেহেতু ভারতে এসেছেন, তাই 2002-এর তালিকায় নাম নেই অনিল সিং এর। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি চঞ্চল মোদক রয়েছে, চঞ্চলের সঙ্গে কথা বলবো। চঞ্চল, স্বাভাবিকভাবে যদি 2003-এ তিনি বাংলাদেশ থেকে ভারতে আসেন, তাহলে 2002-এর তালিকায় তার নাম থাকবে না, কিন্তু তিনি তো এখন এখানকার বাসিন্দা। তার জন্য তিনি কি করতে পারেন? আতঙ্কে মৃত্যু হলো, তার পরিবার কি বলছেন? কারণ তাহলে কি নাম তোলার জন্য কোনো আলাদা ব্যবস্থা ছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই গোয়ালপুকুরের যে কামাত সম্বলপুর এলাকার যে বাসিন্দা যে অনিল সিংহ, তিনি কিন্তু বাংলাদেশি ছিলেন বা বাংলাদেশি নাগরিক। 2003 সালে তিনি ভারতের যে গোয়ালপুকুরের যে এলাকা রয়েছে কামাত সম্বলপুর এলাকা, সেই এলাকায় কিন্তু বসবাস শুরু করেন। অর্থাৎ স্বাভাবিকভাবে 2003 সালে যদি আসেন, তাহলে 2002 সালে তার ভোটার লিস্টে নাম থাকার কোনো প্রশ্নই ওঠে না বা নাম থাকার কোনো গল্প নেই। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই 2003 সালের পরে 2005 সালে যখন ভোটার লিস্ট হয়, তখন কিন্তু তার নাম ভোটার লিস্টে তোলা হয়। এবং তোলার পরে কিন্তু দেখা গেছে 2025 সালে ভোটার লিস্টও কিন্তু তার নাম ছিল এবং এসআইআর এর ফর্ম এসেছিল। এই এসআইআর এর নাম শুনে কিন্তু একটা আতঙ্ক তো মানুষের মধ্যে ছিলই, কারণ যে তার পরিবারের যেটা অভিযোগ হচ্ছে যে তারা বাংলাদেশি এবং বাংলাদেশি থাকাতে বারবার যে এই ধরনের কথা উঠছে যে অ্যানিমেশন ফর্ম আসার পরে ইনকোয়ারি হবে, ইনকোয়ারিতে তারপরে ছাঁটাই হবে, তারপর ছাঁটাই হওয়ার পরে তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। এই একটা আতঙ্ক কিন্তু অনিল সিংহের মধ্যে বারবার পরিবারের লোকজনকে বলছিল। বোঝা যাচ্ছে চঞ্চল, তোমার কথা স্পষ্ট নয়, আপাতত ধন্যবাদ। বাবা ওই যে খালি কাগজ পাতি নিয়ে টেনশন করে, খালি আমার কাগজ থাকবে না, কাটে যাবে ভোট। আমরা বলি যে টেনশন করেন না বাবা, করেন না, টেনশন করিলে মাথা খারাপ হয়ে যাবে। সবার কাছেই খালি ওই কথাটাই বলে, মানে ওই ভোট বাদ যাবে এসআইআর এর জন্য। হ্যাঁ, এসআইআর ভোট বাদ যাবে, এটা ওইটাই খালি বলে যে বাংলাদেশে আসছি। আচ্ছা, মানে 2003 সালে আসছেন। হ্যাঁ। নির্ভুল ভোটার তালিকায় আরো কড়া কমিশন। এসআইআর এর এবার ইলেকটোরাল রোল মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে আমার প্রতিনিধি প্রীতি রয়েছে, কথা বলবো প্রীতির সঙ্গে। প্রীতি, প্রথমত যে কাদের নিয়োগ করা হবে এবং এই ইলেকটোরাল রোল মাইক্রো অবজারভার যারা নিয়োগ হবেন তাদের কি কাজ থাকবে? দেখো, মূলত কেন্দ্রীয় সরকারের যে সমস্ত আধিকারিক রয়েছেন তাদের মধ্যে থেকেই এই কিন্তু পদ দেওয়া হবে, অর্থাৎ যাতে কোনো ধরনের নির্বাচনী যে তালিকা তার সংশোধনে কোনো ধরনের সমস্যা না হয়, স্বচ্ছতা এবং নির্ভুল করতে কিন্তু এই ইলেকটোরাল রোল মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে। এবং জাতীয় নির্বাচন কমিশন মূলত এই বিষয়টা নিয়ে দীর্ঘ আলোচনা করে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে, এবং পরবর্তীতে এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে শিলমোহর পড়ে। এবং শুক্রবারের সন্ধ্যেবেলায় আমাদের এখানে যে বামালনড়ি বিল্ডিং, অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন, সেখানে মিটিং হবে। এর পরবর্তীতে জানা যাবে ঠিক বুথ পিছু কতগুলো করে এই ইলেকটোরাল রোল মাইক্রো অবজারভার থাকবে এবং কত সংখ্যায় কেন্দ্রীয় সরকারি আধিকারিক তারা এই দায়িত্ব পেতে চলেছে। তবে যে রোল ইতিমধ্যে স্যাংশন হয়েছে, অর্থাৎ শিলমোহর পড়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, তা কিন্তু বহুদিন ধরে আলোচনার পরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ। সিইও অফিসে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে চিঠি, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে চিঠি কমিশনের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি, নির্বাচন কমিশনের এসআইআর বিক্ষোভের জেরে কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ল অ্যান্ড অর্ডার যে স্টেট সাবজেক্ট, সেখানে যেভাবে নাক গলাতে নেই, সেটা ওরা তো মনে করে ইলেকশন কমিশন ওদের শাখা সংগঠন, তাই তার প্রোটেকশনের দায়িত্ব ওরা নিচ্ছে সেন্ট্রাল ফোর্স জানিয়ে। কিন্তু কি করা যায় বলুন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ এসব করেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেনি। অনেক দফায় ভোট করে প্রচুর সেন্ট্রাল ফোর্স পাঠিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেনি, এবারেও পারবে না। ওরা চেষ্টা চালিয়ে যাক। দুর্নীতি করা প্রশাসনের একাংশ, দুষ্কৃতি এবং তৃণমূলের কিছু অংশ যারা কিনা কোনোভাবেই মানুষকে মাথা উঁচু করে কোনো ধরনের বিরোধিতা করার কোনো সুযোগ দিচ্ছিলেন না, তাদের এবার যাবার সময় হয়েছে। পশ্চিমবঙ্গ মানুষ এবারে তার বিদায় দেবেন। এই যুদ্ধের শেষ হবে 26-এর নির্বাচনে। তৃণমূল হারছে, তৃণমূল হারবে।
এবার আসি অন্যান্য খবরে। বর্ধমানের দিকে নজর রাখবো। সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাবো। দেখুন, সিসি ক্যামেরা ফুটেজে যেটা দেখা যাচ্ছে, 4টি মন্দিরে অবাধে লুটপাট চালায় দুষ্কৃতীরা। যে সিসি ক্যামেরা ফুটেজ এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, দুষ্কৃতীদের টের পেয়ে দুষ্কৃতীদের তাড়া গ্রামবাসীদের। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের তকিপুর গ্রামের ঘটনা। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, একসঙ্গে এক রাতের মধ্যে এই রকম 4টি মন্দিরে অবাধে লুটপাট চালালো, তারপর তাড়া করলেন সাধারণ মানুষ, কিন্তু ধরতে কি পারা গেল? না, ধরতে পারা গেল না। এবং শুধু তাই নয়, 25,000 টাকা তারা লুট করে নিয়ে চম্পট দিয়েছে। এবং যেটা ঘটনা, যে গতকাল রাত 12:40 নাগাদ এই ঘটনা ঘটে। এবং এই যে আউশ গ্রামের তকিপুরের যে বড় মা কালী, খুবই জাগ্রত কালী এবং খুবই প্রখ্যাত কালী মন্দির, সেখানে শুধু বড় মা নয়, বড় মার পাশে ছোট মা মন্দির সহ 2টি শিব মন্দিরে লুটপাট চালায়। এবং একদল দুষ্কৃতী তারা এসেছিল, তারা লুটপাট চালায়, বিভিন্ন প্রণামীর বাক্স ভাঙে এবং বিভিন্ন মন্দিরের তালা ভেঙে তারা লুটপাট চালায়। এবং তারপরে গ্রামবাসীরা সেটা টের পেলে তারা এগিয়ে আসে এবং তখন তারা চম্পট দেয়। পুলিশ এখন এই সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। বড় কালীর বাক্স ভেঙেছে ওই 12:30 থেকে 1:45 ভেতরে। বাক্স ছিল 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। আর আপনার এই মন্দিরে 2টো ছিল, ছোট কালীর তলা 2টো। কি দেখতে পারেন, সব ভেঙেছে। কখন জানতে পারলেন আপনারা? রাত্রেবেলা ওই একটা 1:30টার সময় সব উঠেছিল, উঠে সব হচ্ছে যে খবরাখবর পেয়ে হচ্ছে সমস্ত বিচার চাইছি আমরা, যে হচ্ছে যে এদেরকে ধরা হোক এবং এদের শাস্তি হোক। আনুমানিক প্রায় 20-25 টাকার ওপর নিয়ে গেছে। কাউকে এখনো ধরা পড়েনি। আমাদের আউশগ্রাম থানা পুলিশ এবং গুসকরা বিট হাউসের পুলিশ সহযোগিতা করেছে। ওরা রাতেই এসেছিল এবং আমাদের যারা সদস্য বা আমাদের সেবায়িতরাও সবাই ছিল, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সঠিকভাবে কাউকে কিনারা করতে পারেনি। চিড়িয়াখানায় ফের বাঘের মৃত্যু। আলিপুর চিড়িয়াখানায় ফের বাঘিনীর মৃত্যু। প্যারাসাইটে আক্রান্ত হয়েই বাঘিনীর মৃত্যু। গত বছর নন্দনকানন থেকে আনা হয়েছিল বাঘিনীকে। 3 মাসে এই নিয়ে 3টি বাঘিনীর মৃত্যু হলো আলিপুর চিড়িয়াখানায়। গত সেপ্টেম্বরে 2 বাঘিনী পায়েল ও রূপার মৃত্যু হয়। 2টি বাঘিনীর মৃত্যু হয়েছিল বয়সজনিত কারণে। প্রথম যে 2টো বাঘিনী মারা গেছে টাইগ্রেস, তারা হচ্ছে বিকজ অফ ওল্ড এজ। আই থিঙ্ক থার্ড যেটা মারা গেছে সেটা যে বিকজ অফ সার্টেন ডিজিজ, এটা যে প্রোটোজোয়া থেকে যে ডিজিজটা হয়। দিস ভেরি কমন অ্যামংস দ্য ওয়াইল্ড অ্যানিমালস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পেট, নট এ ভেরি ডিফিকাল্ট ডিজিজ, ইট ইজ ভেরি কমন। সে অ্যানথ্রাক্স বলুন অথবা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, এগুলো যদি কখনো হতো তাহলে কিন্তু আমরা ইমিডিয়েটলি উইজ টু ক্যারি আউট ভ্যাকসিনেশন অফ অলমোস্ট 100% অফ দ্য অ্যানিমালস ইন দ্য ওয়াইল্ড। হয়তো কেয়ারফুল হলে প্রোটেকশন বা প্রিভেন্ট করা যেতে পারতো। জু তো পুরো 100% কন্ট্রোলের মধ্যে রয়েছে। প্রত্যেকটা অ্যানিমালকেই প্রত্যেক দিনই চেক করা যেতে পারে। একটা বাঘকে যদি বাঁচানো যায়, 3 বছরের বাঘ, ইট রিমেন্স ইন দ্য রিপ্রোডাক্টিভ এজ ফর মেনি ফিউ মোর ইয়ার্স, সেটুকু লস তো ডেফিনেটলি হয়।